বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসকে ম্যাথ কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম কাকুন, নতুন একটি টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালটা আমরা আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষের সামাজিক পরিসংখ্যান, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান এবং আহ, ঢাকা অধিভুক্ত কলেজের যারা সমাজবিজ্ঞান বিষয়টা আছে তাদের জন্য। আজকের ক্লাস নাম্বার হলো 15 নম্বর ব্যাচের 11 নম্বর ক্লাস। আজকের ক্লাসের মাধ্যমে আমরা এই অধ্যায়টা শেষ করতে চাচ্ছি। যদি কারোর কোনো সমস্যা না থাকে আমরা এই অধ্যায়টা শেষ করব। তবে আমার স্টুডেন্ট যারা আছে তাদের উদ্দেশ্যে বলবো আমি, আজকের ক্লাসটা নেব, নেয়ার পরে এই অধ্যায়টা সম্পূর্ণ আপনারা কমপ্লিট করবেন। কমপ্লিট করার পরে যদি কোনো অঙ্কে সমস্যা থাকে সেটা আমরা আলাদা ক্লাস নেব, ঠিক আছে? আমার কথা বোঝা গেল জান্নাতুল? জি স্যার। এই অধ্যায়ে আমরা আজকের ক্লাসের মধ্যে দিয়ে এই অধ্যায়ে আমার যে অ্যাক্টিভিটিস আছে সেগুলো আমরা শেষ করছি। আপনার যদি প্র্যাকটিস করতে করতে কোনো অঙ্কের সমস্যা থাকে সেই সেই ক্ষেত্রে আগামী ক্লাসের আগে আপনারা, অর্থাৎ আগামী কালকের আগে আপনারা একটু আমাকে বলবেন। আগামীকাল যেহেতু ক্লাস আছে, আমি আগামী কালকের আগে আপনারা মানে আগামীকাল ক্লাসের আগে একটু বললেই হবে যে স্যার এই অঙ্কটা আমার সমস্যা, এটা নিয়ে আমরা, ঠিক আছে? আচ্ছা স্যার। আচ্ছা স্যার। আচ্ছা আচ্ছা, ওকে। আমরা ক্লাসে শুরু করতে যাচ্ছি। আজকে যে প্রশ্নটা রেখেছি আমি একটু পড়ে শোনাচ্ছি। নিম্নের প্রদত্ত গণসংখ্যা নিবেশনটির প্রচুরক নির্ণয় করো এবং লেখচিত্রে প্রচুরকের অবস্থান দেখাও। তো আমরা গতদিন সেম এমন ধরনের অঙ্ক করছিলাম একটা, যে মধ্যমা নির্ণয় করবো, মধ্যমা লেখচিত্রের মাধ্যমে দেখাতে। তো আমি সেটাকে আয়ত লেখ এর মাধ্যমে দেখাইছিলাম। আমি বলছিলাম যে এটা অজীব রেখা দিয়েও করা যাবে। সেক্ষেত্রে একটা ক্লাস আপনারা পাবেন এতে, আমার জানা মতে ওই ক্লাসটা নেক্সট মানে আগামী দিন ওই ক্লাসটা হয়ে আমরা এতটা শেষ করবো, ঠিক আছে? তো আমরা শুরু করি। এখানে বলছে যে প্রস্তুরক নির্ণয় করতে, এখানে দুটো কাজ। একটা হলো প্রস্তুরক নির্ণয় করতে হবে, আর একটা হলো এই প্রস্তুরকের যে উত্তরটা হবে সেটা লেখচিত্রের মাধ্যমে থাকে, দুটো কাজ। তো এটা এটা ভালো করে সারণীটা আমরা ভালো করে লক্ষ্য করব। সারণীটা আছে, যেহেতু প্রস্তুরকের সূত্র যেটা আমরা একটু জেনে নেব। প্রচুরক ইকুয়াল এল প্লাস ডেল্টা অন, ডেল্টা অন প্লাস ডেল্টা টু গুণ সি, অর্থাৎ এল এর মান লাগবে। যদি এল এর মান লাগে সেই ক্ষেত্রে আমরা যে সারণীটা দেওয়া থাকবে এটা আগে সুন্দরভাবে দেখে নেবো যে এখানে আর করণীয় কোনো কাজ আছে কিনা। তো মিট রাখবেন প্লিজ সময়। আমরা যে শ্রেণীব্যাপ্তিটা দেখছি এটা, এটা হলো, আমি গণসংখ্যাকে আমি বলছিলাম যে উপাত্তকে আমরা দুটো ভাবে ভাগ করি। একটা হলো অবিন্যস্ত, একটা হলো বিন্যস্ত। বিন্যস্ত দুটো ভাবে ভাগ করি, সেটা হলো অশ্রেণীকৃত, এটা শ্রেণীকৃত। তো এই যে যেটা আমরা দেখছি এটা হলো শ্রেণীকৃত এবং সমশ্রেণী, এবং কি সমশ্রেণী। সুতরাং এখানে প্রকৃত সীমা বের করা লাগবে না। এখানে প্রকৃত সীমা অনুযায়ী এখানে আছে, অর্থাৎ বহির্ভুক্ত পদ্ধতিতে আছে, সুতরাং প্রকৃত সীমা বের করা লাগবে না। সুতরাং আমরা ডেল্টা অন আর ডেল্টা টুর মান এবং এল এর মানটা আমরা কিভাবে বের করে নেব, এটা হলো জানার বিষয়। এখানে দেখেন এটা দুইটা ভাবে বের করা যায়। যেহেতু আমাদের এখানে মধ্যমা নাই, সুতরাং n/2 করা লাগছে না। প্রস্তুরকের ক্ষেত্রে আমরা কিন্তু দুটো ঘর কাটতে বলছিলাম, মনে আছে? প্রস্তুরকের ক্ষেত্রে কি কি ঘর কাটতে বলছিলাম? শ্রেণীব্যাপ্তি আর কি গণসংখ্যা, এই দুটো ঘরেই তো প্রস্তুরক করা যায় নাকি? তা আমার এই দুটো ঘরেই তো দেওয়া আছে, সুতরাং প্রস্তুরকের জন্য এক্সট্রা কোনো ঘর কাটা লাগবে না। যদি লাগে কোন ক্ষেত্রে লাগবে আমি বলি। এখানে আমাদের নির্ণয় করতে হবে এল এর মান বের করতে হলে কি করতে হবে, মধ্যমা শ্রেণী বের করতে হবে। কি করতে হবে? এল এর মান, এল এর মান বের করতে হলে মধ্যমা শ্রেণী বের করতে হবে। তা আমরা জানি সবচেয়ে বড় গণসংখ্যা যেটা, সেটা হলো মধ্যমা শ্রেণী। এর মধ্যে কি বড় গণসংখ্যা চিহ্নিত করা যাচ্ছে? সময় বলো তো, এর মধ্যে বড় গণসংখ্যা কত? স্যার 66। 66। আচ্ছা, 66 যদি হয় তাহলে এই মধ্যমা শ্রেণী কত? মধ্যমা শ্রেণী কত তাহলে এটা? 40 থেকে 50। জি স্যার। আচ্ছা, 40 থেকে যদি 50 হয় তাহলে এইটা হলো এল এর মান, মধ্যমা শ্রেণীর এটা হচ্ছে নিম্ন এল 40। এর মান, তাই তো নাকি? জি স্যার। আচ্ছা, এবার ডেল্টা ওয়ান আমরা কিভাবে বের করবো? ডেল্টা ওয়ান বের করার নিয়ম কি? স্যার 66 থেকে হচ্ছে হ্যাঁ, 46 মানে বিয়োগ দেবে, তারপর হচ্ছে আমি বলি সবচেয়ে বড় গণসংখ্যা থেকে তার আগের গণসংখ্যা বাদ দিলে ডেল্টা ওয়ান, আর ওর থেকে পরের গণসংখ্যা বাদ দিলে ডেল্টা টু। আর সির মান হলো, সি মানে কি শ্রেণী ব্যবধান, অর্থাৎ ক্লাস ইন্টারভেল। ব্যবধান। ক্লাস ইন্টারভেল। আচ্ছা, আমরা সূত্রটা সুন্দর করে লিখবো। আমরা এর জন্য কোনো এক্সট্রা কলাম মানে এক্সট্রা কোনো সারণী কাটবো না।
এই অঙ্কের জন্য এক্সট্রা কোনো সারণী কাটা আমার প্রয়োজন নাই। যদি প্রয়োজন থাকতো আমরা সেই ক্ষেত্রে কেটে নিতাম। যদি শেষটি কিন্তু দুই জায়গায় থাকতো, তাহলে সবচেয়ে বড় গণসংখ্যা যদি দুই জায়গায় থাকতো, সেই ক্ষেত্রে আমরা n/2 দিয়ে আমরা এল এর মানটা মধ্যমা শ্রেণীটা বের করে নিতাম। সেক্ষেত্রে ক্রমিত গণসংখ্যা বের করা লাগতো আমার। আমি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে? মেহেদী হাসান, আমরা করার আগে একটু আলোচনা করে নেব। মানে জি স্যার, বুঝতে পারছি। আমি বলতে চাচ্ছি, যদি এখানে আমরা জানি প্রতিরোধ করতে হলে শ্রেণীবিন্যাসের গণসংখ্যা লাগে যদি নর্মাল কোনো সারণী থাকে। এখন মা যেহেতু প্রতিরোধ করতে হলে আমাদের লাগে হলো এল এর মান, ডেল্টা ওয়ান এর মান, ডেল্টা টু এর মান আর সির মান। এই চারটে মান হলে হয়ে যায়। তা আমরা জানি এল এর মান বের করতে হলে মধ্যমা শ্রেণীটা হলো এল এর মান হয়, মধ্যমা শ্রেণীর নিম্ন সীমাটা হলো এল এর মান হয়। তা নর্মালি ভাবে মধ্যমা শ্রেণী নির্ণয় করা যায় আমরা কিভাবে করি? সবচেয়ে বড় গণসংখ্যা যেটা, সেটা হলো মধ্যমা, আর মধ্যমা শ্রেণী তার শ্রেণীটা হলো মধ্যমা শ্রেণী। সুতরাং এখানে সবচেয়ে বড় গণসংখ্যা 66 আছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, যদি 66 দুই জায়গায় থাকতো, তাহলে সেই ক্ষেত্রে আমরা কলাম সারণী কাটতাম তিনটা। এই সারণী কলাম কাটতাম তিনটা, শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা আর ক্রমিত গণসংখ্যা করে n/2 বের করে, তারপরে আমরা মধ্যমা শ্রেণী বের করে, তারপরে আমরা সবকিছু নির্ণয় করতাম। আমার কথা কি বোঝা গেল? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ওকে। আচ্ছা, এটা করার আগে আর একটু কাজ বলবো, সেটা আমরা এখন এই অঙ্কটা করার পরে, হ্যাঁ। আমরা জানি এটা প্রচুর, অতএব প্রচুরকে এমও মোট এল প্লাস ডেল্টা ওয়ান প্লাস ডেল্টা টু গুণ সি, এইভাবে সুন্দর করে লিখবেন। এখানে এল এল হলো 40, আর আছে ডেল্টা ওয়ান হলো সবচেয়ে বড় গণসংখ্যাতে তার আগের গণসংখ্যা বাদ যাবে, অর্থাৎ 46। এটা বিয়ে করলে যেটা হচ্ছে 0, 2, 20। আর ডেল্টা টু বেরোবে 66 - 42, তাহলে হচ্ছে 24 হচ্ছে। আর সি মানে ক্লাস ইন্টারভেল, অর্থাৎ হলো 30 থেকে 20 বাদ দিলে 10। এই এবার আমরা মানটা জাস্ট বসাবো। এল এর মান হলো 40, ডেল্টা ওয়ান এর মান হলো 20, ডেল্টা ওয়ান এর মান 20, ডেল্টা টু এর মান 24, আর সি এর মান হলো 10। 40 প্লাস 20, 10 কে 200, আর এখানে হচ্ছে 44। তাহলে 40 এটাতে যদি আমরা ভাগ করি, 200 ভাগ 44, উত্তর এসছে 4.545, অর্থাৎ 4.55, 4.55, 4.55, অর্থাৎ 44.5, মানে 55। কারো কোনো সমস্যা আছে বুঝতে? কারো কোনো সমস্যা আছে বুঝতে? জান্নাতুল ফেরদৌস, বুঝেছেন? জি স্যার। আচ্ছা, মেহেদী হাসান, জি মেহেদী স্যার, বুঝতে পারছি। রাকিবুল হাসান, রুবাইয়া, সুমাইয়া, একটু বলবেন প্লিজ। জি স্যার। ওকে, রুবাইয়া। আচ্ছা, ওকে, স্ক্রিনশট দেন প্লিজ, স্ক্রিনশট দেন। স্ক্রিনশট দেন, দিছেন? আচ্ছা, আরেকটা জিনিস আপনাদেরকে এবার একটু বলি, এবার একটু ক্লিয়ার করি। বলবো, একটু এক্সট্রা বলবো, যে আপনাদের বিভ্রান্তি সৃষ্টি করতে চাচ্ছি না। এখন আমি যেটা বললাম, যে মনে করেন এই 66টা এখানে আছে, সেই ক্ষেত্রে ডেল্টা ওয়ান কিভাবে বের করতেন? 66টা এখানে আছে, সেই ক্ষেত্রে আমরা, সুমাইয়া বলো, এই সম্পর্কে জানা আছে কিনা? মনে করেন এখানে 66 নাই, অন্য ছোট কোনো সংখ্যা আছে, বড় কোনো সংখ্যাটা এখানে আছে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে করতাম? স্যার তাহলে তো তখন আমরা তিনটা গড় করতাম, কাটতাম। হ্যাঁ, গুড গুড, সময়কে অসংখ্য ধন্যবাদ। সেই ক্ষেত্রে আমরা কার্ল পেয়ারসনের সূত্র ব্যবহার করতাম। কি করতাম?
প্রচুরক সমান সমান 3 গুণ মধ্যমা মাইনাস 2 গুণ গড়, এই সূত্রটি অ্যাপ্লাই করে প্রচুরক নির্ণয় করতাম। বুঝে গেল? জানাতুল ফেরদৌস, বুঝতে পেরেছেন? স্যার তখন কি আমরা লেখচিত্রের মাধ্যমে প্রচুরকের অবস্থান দেখাতে পারতাম? হ্যাঁ, অবশ্যই পারতেন, অবশ্যই পারতেন। না, আপনার আমার তো লেখচিত্র এখন আমার দেখছি, আমি এখন লেখচিত্র দেখছি না, তো আমি দেখছি শুধু প্রচুরক। এমন যখন আমার এটা আলাদা অঙ্ক, ওটা আলাদা অঙ্ক। আমার কথা কি বুঝে গেল? জি স্যার। তাহলে যদি সবচেয়ে বড় গড় সংখ্যা যদি এখানে থাকে, সেই ক্ষেত্রে 3 গুণ মধ্যমা মাইনাস 2 গুণ গড় দিয়ে আমরা প্রচুরক নির্ণয় করব। ঠিক আছে? জানাতুল জি স্যার। ফেরদৌস, বুঝতে পেরেছেন? জি স্যার। আপনাদের সমস্যা হওয়ার আগে কিন্তু আমি বলে দিচ্ছি, অবশ্যই আপনারা প্রত্যেক বোর্ড কোর্সের প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে যদি কমপ্লিট থাকে তাকে স্যার স্যার বলবেন, স্যার আমার ওকে। যদি সমস্যা ফেস করেন সেই ক্ষেত্রে আমি আপনাদের জন্য আছি, তা যে ধরনের অঙ্ক হোক। জানাতুল, বুঝতে স্যার পেরেছেন? সেই ক্ষেত্রে হ্যাঁ, বলো। গড় আর মধ্যমাকে আলাদাভাবে বের করতে হবে, তাই না? হ্যাঁ, গড় মধ্যমা করতে হলে যে সারণী লাগে সেই সারণীগুলো, সারণীতে যা যা প্রয়োজন সেগুলো কেটে তারপর করতে হবে। আর মানে পুরো অঙ্কটাই তখন নতুন ভাবে করতে হবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনার গড়ের জন্য 4টে ঘর: শ্রেণীব্যাপ্তি, মধ্যমান, গণসংখ্যা, মধ্যমান গুণ গণসংখ্যা, আর প্রমিত গণসংখ্যা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কারো কোনো কোশ্চেন আছে বিষয়ে? কারো কোনো কোশ্চেন আছে কিনা? কোশ্চেন থাকলে বলতে পারেন, আপনাদের প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য আমি রেডি। জানাতুল ফেরদৌস, আর কিছু জানতে চান যে এখানে বুঝতে কোনো অসুবিধা আছে কিনা? তার কোনো কি কি না, ঘোরায় থাকলে করতে না, পারবেন? সমস্যা নেই। রাকিবুল হাসান, বুঝতে পেরেছেন? রাকিবুল হাসান, কোনো কোশ্চেন আছে? আচ্ছা, ওকে, ধন্যবাদ। এইবার আমার লেখচিত্রের অবস্থানটা দেখাবো, তার আগে আমি একটু রাফটা পাশে লিখে নিচ্ছি। হ্যাঁ, শ্রেণীব্যাপ্তি 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80। গণসংখ্যা আছে, প্রথম হচ্ছে 12, তারপর আছে হলো 46, এটা একটু মার্ক করে রাখছি। আর তারপর আছে হলো 66, তারপর আছে 42, তারপর আছে 25, তারপর আছে 9। প্রচুরকের উত্তর কত হয়েছিল? এই সময় প্রচুরকের উত্তর কত হয়েছিল? আমি তো সে একত্রিশ মনে হয়। 44.55। আচ্ছা, 44.55, এটা মাথায় রেখে দেবে, কারণ আমার এর সাথে তো মিলাইতে হবে। আচ্ছা, সেম একই ভাবে আমরা যে এটা কাটি, মানে লেখচিত্র করবো, তাই সে আমরা একই ভাবে কেটে নিয়েছি। হাতে অত সুন্দর হবে না, তারপরেও চেষ্টা করবো আপনাদের বোঝানোর জন্য। চেষ্টা করবো আপনাদের বোঝানোর জন্য। নিচে দেখে গেছে অবশ্য, আমি করার কিছু নাই, হাতে কাটলে এমনই হয় সাধারণত। মানে ক্যামেরার অ্যাঙ্গেলটা একটু ব্যাক আছে, যার কারণে বেঁকে বেঁকে যায়। আচ্ছা, ক্লিয়ারিটি দেখা যায়? দেখেন তো, ক্লিয়ার দেখা যায়? জি স্যার। আচ্ছা, ওকে। আর বাড়ানোর দরকার নেই, জাস্ট আমরা এখান থেকে শেষ করব। আচ্ছা, এখান থেকে আমি একটা মার্ক করছি, এই যে সুন্দর করে এক এক পাশে লেখার জন্য জায়গা রাখবা, এই পাশে লেখার জন্য একটা ঘর বাদ দিয়ে রাখবো আমি। সেম একই ভাবে এই পাশটাও কেটে নিচ্ছি। এটা হলো ও, এটা হলো এক্স, এটা হলো ওয়াই, এখানে ওয়াই। আচ্ছা, নিচে লিখতে হবে শ্রেণী ব্যাপ্তি, নিচে লিখতে হবে শ্রেণী ব্যাপ্তি একটা ঘর বাদ দিয়ে। তাহলে সর্বনিম্ন কোথা থেকে শুরু করবেন? সর্বনিম্ন গুলো আগে লিখে নেবেন। 20, 30, 40, 50, 60, 70, আর সর্বোচ্চটা, অর্থাৎ এই পাশের গুলো লেখার পর এটা।
এখন বিষয়টা হলো এটা কি, এটা কি লিখলাম সুমাইয়া বল, এটা কি লিখলাম? শ্রেণী স্যার শ্রেণীব্যাপ্তি। শ্রেণীব্যাপ্তি। আর এই পাশে লিখবো কি গণসংখ্যা, এই পাশে কি লিখবো গণসংখ্যা। আমাদের সর্বোচ্চ গণসংখ্যা সুমাইয়া বলো তো কত এখানে? 66। আমরা যদি 5 5 করে ধরি তাহলে দেখা যাচ্ছে ধরবে 5 10 15 20 25 30 35 40 45। আমার কি সেটার মধ্যে যাচ্ছে? এর মধ্যে 5 5 না, করে কি যাচ্ছে? যাচ্ছে না। তাহলে আমরা সেই ক্ষেত্রে 10 10 করে ধরবো। কত করে ধরবো? 10 10 10। 20 30 40 50 60 70 80। অত 80 মধ্যে লেখা লাগবে না, জাস্ট এইটা ওভার করলেই হবে, এটা ওভার করলেই হবে। তাহলে একটু সময়ের কাছে প্রশ্ন হলো, এর মধ্যে ঘর কটা, ছোট ছোট ঘর কটা? 5টা, তাই না? এর মধ্যে ছোট ছোট ঘর 5টা। 5টা। তাহলে 5 ঘরের মধ্যে ব্যবধান কত ধরেছি আমরা? 10। তাহলে এক ঘরের মান কত করে আসছে? 2। 2 করে। গুড, 2 করে। এখন আমরা আয়তলেখ করছি, কিন্তু বারবার বলছি আয়তলেখ করছি, দেখেন। তাহলে 20 থেকে 30 এর মধ্যে ঘনসংখ্যা কত আছে? 12। 12। তাহলে এই 20 থেকে 30 এর মধ্যে এ হলো 10, 10 এর পরে কয় ঘর নেব? 1 ঘর। এক ঘর। গুড, এক ঘর। এভাবে মার্ক করলাম। আচ্ছা, এইবার জান্নাতুল আনমিউট করো। 30 থেকে 40 এ কত আছে? স্যার 46। 46। তাহলে এ হলো 30 থেকে 40 এর ঘর, এ হলো 40, 40 ঘর কটা ঘর নেব? কটা দাগ নেব? এক ঘরের মান 2 করে। স্যার একটা দুই করে। তাহলে এ হলো 46, এ হলো 40, একটা দাগ নিলে 42, আর একটা দাগ নিলে 44, আর একটা দাগ নিলে 46, তাই তো? হাতে অ্যাকুরেট হবে না অত। আমরা তো এখানে জি স্যার। কাটিনি, আমাদের অ্যাকুরেট হবে না কিন্তু এত। আমি বারবার বলছি আমাদের কিন্তু অ্যাকুরেট হবে না, কারণ আমরা কিনে ঘরগুলো, ছোট ছোট ঘরগুলো কাটিনি কিন্তু। আচ্ছা, মেহেদী হাসান আনমিউট করেন তো। 40 থেকে 85 কত আছে? স্যার 66। 66। তাহলে আমরা এ হলো 50, এ হলো 60, একটা ঘর নিলে কত? 62, দুটো ঘর 2। নিলে 64, আর 64। তিনটে ঘর নিলে 66। 66। আচ্ছা, বুঝতে পেরেছেন মেহেদী হাসান? জি স্যার। রাকিবুল আনমিউট করো, রাকিবুল। রাকিবুল, রাকিবুল হাসান আনমিউট করেন প্লিজ। রাকিবুল, এখানে কত আছে? 50 থেকে 60 কত আছে? রাকিবুল, 50 থেকে 60 কত আছে ঘরের সংখ্যা? আচ্ছা, রাকিবুল তো নেট প্রবলেম। রুবাইয়া আনমিউট করো, রুবাইয়া। জি স্যার। জি 50 স্যার। থেকে 60 ঘরের সংখ্যা কত? স্যার 42। 42। আমরা কোন ঘরে নেব? স্যার 40-এর পর আমরা এক ঘর নেব। হ্যাঁ, গুড। 40 এর পরে একটা ঘর নেব, ঠিক আছে। গুড, থ্যাংক ইউ রুবাইয়াকে। আচ্ছা, এই পরেগুলো আমি করে দিচ্ছি। 60 থেকে 70 আছে 25, 60 থেকে 70 আছে 25, একটু বলি। এ হলো 20, এক ঘর নিলে 22, দুই ঘর নিলে 24, তিন ঘর নিলে 26। তাহলে 25 কিভাবে দেবো? তিন ঘরের মাঝামাঝি নেব। তিন ঘর নিলে তো 26 হয়ে যাবে, তিন ঘরের মাঝামাঝি নেব। ভালো করে বলেন, আবার আবার একটু বোঝেন। এ হলো 20, এক দাগ নিলে 22, দুই দাগ নিলে 24, তিন দাগ নিলে 26। তাহলে 24 আর 26-এর মাঝখানে দাগ দেবো। 24 আর 26-এর মাঝখানে দাগ দেবো। আচ্ছা, তারপর আছে 70 থেকে 80-তে 9। তাহলে এ হলো 10, এক ঘর কমালে 8, এই 10 আর 8-এর মাঝখানে নেব। 10 আর 8-এর মাঝখানে নেব। এটা কি হলো? আয়তলেখ। এটা কি হলো? এখানে লিখবেন গণসংখ্যা, গণসংখ্যা। এখন তো আমার লেখচিত্রের অবস্থানটা দেখা যাবে, তাই না? প্রচুর করে অবস্থানটা দেখাবো। তাহলে আমরা গতদিন কি করছিলাম সেম আজকেও তাই করব, কিন্তু গতদিন যা করছিলাম আজকেও তাই করব। সবচেয়ে বড় গণসংখ্যা আছে দেখছেন? সময় অ্যাডমিট করো, সবচেয়ে বড় গণসংখ্যা কত এখানে? 66। 66 আছে। আচ্ছা, এখান থেকে এই যে এই কোণা থেকে এই কোণা পর্যন্ত টানবো, আর এই কোণাতে এই কোণায় টানবো। এই যে এটা আছে এখানে, ছেদটা কিন্তু আমার সুন্দর হয়নি, কারণ হাতে কাটা তো, এজন্য অত সুন্দর হয়নি। এবার এখান থেকে এই ছেদটা একদম স্কেল ধরে সোজাসুজি টানবে, যেন কোনো দিক না বেঁকে।
বুঝতে পেরেছেন? বুঝতে স্যার পেরেছেন? মাঝখানেরটা একবার বুঝে দিতে হবে। এই বড় কোণার থেকে তার পরের যে খুঁটিটা আছে এই খুঁটিতে কোনাকুনি টানবেন, আর এখান থেকে এই পরের খুঁটিতে কোনাকুনি টানবেন। বুঝতে পেরেছেন? জি এবার জি কিন্তু ছেদ হয়েছে না, ছেদ একটা বিন্দু ছেদ করেছে না, এই ছেদাতে জি সোজাসুজি টানবেন। আচ্ছা সময় এখানে বলো তো, 40 থেকে 50 এর ব্যবধান কত? 10। 10। তাহলে এর মধ্যেও ঘর কটা? 5টা না? এমনি লম্বাই লম্বাই ঘর তো জি 5টা। 5টা। তাহলে এক ঘরের মান এখানেও কত করে? 5। 2 করে না? এখানেও এক ঘরের মান কত করে? 2 জি করে। 2 তাহলে আপনাদের ছেদটা 2 হবে করে। কত দেখেন তো? এখানে ছেদটা হবে কত? 40, 42, 44 এর একটু বেশি হবে, কারণ 44.55 আছে, তাহলে 44 এর একটু বেশি হবে। এই ছেদটা হবে কত? 44 এর একটু বেশি, মানে 2 দাগের একটু বেশি হবে, অর্থাৎ এখানে লিখবেন 44.55। মিলেছে? দেখেন আমার কিছুটা কিন্তু হয়েছে, হয়েছে না? আপনাদের অ্যাকুরেট মিলবে। আপনারা কি করছিলেন? সবাই কি করছিলেন? জি স্যার। আচ্ছা এটা আগায় আজকেই আজকেই বলতে ক্লাস শেষ হওয়ার পরেই আপনারা আগায় আমাকে দেখাবেন যে কার কার হয়েছে। আমি এটা দেখবো যে কার কার মিলেছে। এই অঙ্কটা ধরেন ভাই, মন থাকবে? আচ্ছা কারো বোঝার অসুবিধা আছে? স্যার আজকে না স্যার, ঠিক আছে বুঝতে পারছি স্যার। আজকে আপনি একটু মধ্যমার ওই যে অজীব রেখাটা দেখাই দিতেন, নেক্সট আচ্ছা ক্লাস থেকে যদি অন্য চ্যাপ্টার শুরু করি। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, সমস্যা নেই। আমরা এটা ডিসকানেক্ট করে আবার রিপ্লে কানেক্ট করে তারপর মধ্যমা এবং মধ্যমার অবস্থানটা ওই যে অজীব রেখার মাধ্যমে দেখাবো, এটা বলতে চাচ্ছেন তো? জি স্যার, আচ্ছা তাহলে তাহলে আমরা একটু ভালো হয় আর হ্যাঁ ঠিক আছে, এটা আমাদের 11 নম্বর ক্লাস দেবো, তাহলে ওটা 12 নম্বর ক্লাস দেবো, আবার আমরা ডিসকানেক্ট করে আবার কানেক্ট করবো, ঠিক আছে? কি। জি স্যার। আচ্ছা ওকে, স্ক্রিনশট দেন, আমি ওটা ও এখানে একটা জিনিস লিখতে হবে। কি লিখতে হবে? ও এক্স অক্ষে 5 বর্গ ঘর। আচ্ছা 5 ঘরের মধ্যে ব্যবধান কত? 5 ঘরের মধ্যে ব্যবধান 10 একক। ও ওয়াই অক্ষে 5 বর্গ ঘর সমান, এখানেও তো 10 করে ব্যবধান না? ঘর সমান 10 একক, এটা লিখে দেবেন গ্রাফ পেপারে। বুঝতে পেরেছেন? স্ক্রিনশট দেন প্লিজ, স্ক্রিনশট দেন। দিছেন? দিছেন জি সবাই? স্যার। আচ্ছা আচ্ছা, আমি একটুখানি বলবো। মেহেদী হাসান, আপনার কাছে কি টেস্ট পেপার আছে? জি স্যার আছে। আচ্ছা এই ধরনের অঙ্ক খুঁজে আপনারা বোর্ড করছেন তো একটা বোর্ড কোশ্চেনের একটা ছবি তুলে আমাকে দেন তো, এমন ধরনের প্রশ্ন, ওইটা আপনাকে সরাসরি করাই দেবো। আপনাকে ইনবক্সে দেবো? হ্যাঁ ইনবক্সে দেবেন, আর ধর ইনবক্সে না দরকার ইয়েতেই দেন, গ্রুপে দেন, সমস্যা নাই। বুঝতে পেরেছেন? মানে ক্লাস চলাকালীন? হ্যাঁ মানে ও কি প্রশ্ন কি থাকবে বলো তো? মধ্যমা নির্ণয় করবো, মধ্যমার অবস্থান লেখ চিত্রের মাধ্যমে দেখো। এরকম কোনো শারীরিক প্রশ্ন আছে আপনাদের বোর্ডে? সময় আছে? দেখতে হবে স্যার। আচ্ছা যে যা পারেন দূরত্ব দূরত্ব দেখেন তো, দূরত্ব দেখে আমি 5 মিনিট বিরতি নিচ্ছি। আমি রেডি, মানে এটা মুছে আমি 5 মিনিট ব্রেক নিয়ে আবার শুরু করবো, ঠিক আছে? ঠিক আছে। স্যার প্রশ্নটা কি? মধ্যমা নির্ণয় করো এবং মধ্যমার অবস্থান লেখ চিত্রের মাধ্যমে দেখো, অথবা অজীব রেখার মাধ্যমে দেখো, ঠিক আছে? জি স্যার। আচ্ছা ওকে, সবাই ডিসকানেক্ট করে দেন। লিভ নেন, লিভ নিয়ে 5 মিনিট পরে আমি আবার জয়েন করার যখন জয়েন হতে বলবো তখন সবাই জয়েন হবেন, ঠিক আছে?